ধন্যবাদ জুবাইরকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সকল লিডার, সালাম দিয়েছি। যারা অন্য ধর্মের আছেন আপনাদেরকে নমস্কার। আমরা শুরু করছি আজকের সেশন। তো আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন আজকের সেশনটা কি, কিভাবে বড় সফলতার গল্প তৈরি করবেন বা করতে পারি আমরা। হাউ টু ক্রিয়েট এ গ্রেট সাকসেস স্টোরি, এটাই আজকে আমাদের মেইন সাবজেক্ট। এটা নিয়ে আমরা কথা বলবো। যারা জুমে 500 পার্টিসিপেন্ট আছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের সাথে আজকের মিটিং, সবাইকে ধন্যবাদ। শেষ অবধি থাকবেন আশা করছি। এবং কে কোন দেশ থেকে আমরা জয়েন করেছি বা যুক্ত হয়েছি, আমরা আমাদের কমেন্ট বক্স ইউটিউব এবং জুম আমরা খোলা রেখেছি আপনাদের জন্য। অবশ্যই আমরা দুই জায়গাতেই আমরা কমেন্ট করে জানান দিব আমরা কে কোন দেশ বা কোন জেলা থেকে যুক্ত আছি। তো ডিয়ার, হাউ টু ক্রিয়েট এ গ্রেট সাকসেস স্টোরি, কিভাবে আমরা ক্রিয়েট করব বা তৈরি করব বা বিল্ড করব বা অ্যাচিভ করব আমাদের লাইফে। এই পৃথিবীতে কোনো মানুষ কিন্তু আহ জন্মসূত্রে বড়লোক হয়ে জন্ম নেয় খুব কম, একদম কম সংখ্যক মানুষ, একদম কম, হাতে গোনা। যদি পার্সেন্টেজে এটাকে আমরা ঢেলে দিই তাহলে খুব কম সংখ্যকই পাবেন আপনি। 1% পাবেন না যে জন্মসূত্রে মিলেনিয়ার বিলিনিয়ার হয়ে জন্ম নেয়। এটা 0.01%-এরও কম। বাট এই পৃথিবীতে ক্রিয়েট করছে মানুষ বড় সফলতা। সফলতার গোপন রহস্য কিভাবে তৈরি করেছে সেটা আমরা আজকে একটু একটু করে দেখার চেষ্টা করব। আর ইউ রেডি? আমরা কি রেডি? হ্যালো, আমরা কি প্রস্তুত? সো কঠোর পরিশ্রম নয়, আমরা যারা গায়ে খেটে কাজ করছি, আমরা যারা সেই সকালে ঘুম থেকে উঠে রাত্রে 9টা 10টা পর্যন্ত পরিশ্রম করছি, এই ধরনের লোকগুলো কিন্তু আপনি দেখবেন না অনেক বেশি সফলতার জায়গায় পৌঁছতে পারছে। তাহলে কৌশলটা কি? কৌশলই হলো কঠোর পরিশ্রম নয়, কৌশলী ব্রেন দরকার। আপনার ব্রেনকে কৌশলে কাজে লাগাইতে হবে। এই পৃথিবীতে যারা কৌশলটাকে কাজে লাগাইছে, ব্রেনটাকে কাজে লাগাইছে, ব্রেনটাকে যে সফটওয়্যার হিসাবে, কম্পিউটার হিসাবে নিয়েছে বা পুঁজি হিসাবে নিয়েছে বা মেধা হিসাবে নিয়েছে, এই শরীরটাকে পুঁজি হিসাবে না, সময়কে পুঁজি হিসাবে না, ব্রেনকে যারা, মেধাকে যারা তাদের পুঁজি হিসাবে গ্রহণ করেছে, তারাই এই পৃথিবীতে বড় সফলতার জায়গায় পৌঁছতে পারছে। এখন এইটার উদাহরণ যদি আমরা দিই, দেখেন আপনি, আমি সবসময় একটা কথা বলি, কঠোর পরিশ্রম এবং অনেক অর্থ বা ক্যাপিটাল বা পুঁজি দিয়ে অনেক বড় সফলতা আসে না। আপনার জেলা শহরে বা আপনার উপজেলা শহরে আজ থেকে 10-15 বছর আগে যেই লোকটা একটা দোকানের মালিক, সে সর্বোচ্চ এখন 20 বছর পরে 2টা থেকে 3টা দোকানের মালিক হইতে পারছে বা হয়তো একটা বাড়ি করতে পারছে। এর বড়, এর বেশি কিছু নয়। তার মানে যে দোকানটা সে দিছিল আজ থেকে 20 বছর আগে, সেটা একটা ক্যাপিটাল 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ইনভেস্ট করে সে কিন্তু ওই দোকানটা তৈরি করছে। তাহলে আজকে সারা পৃথিবীর অর্থনীতি যারা কন্ট্রোল করছে, আজকে এই পৃথিবীতে যারা ধনী ব্যক্তি, সফল ব্যক্তি, তাদের বিগিনিংটা, শুরুটা কিন্তু ক্যাপিটাল বা পুঁজি বা একটা দুইটা দোকান বা এই ধরনের খুব কম সংখ্যক পাবেন। তারা কিন্তু তাদের মেধাকে কাজে লাগাইছে,
বড় পুঁজি হিসাবে। এই যে ব্রেনটা আল্লাহ দিছে, এই ব্রেনটাকে তারা বড় পুঁজি হিসাবে তারা গ্রহণ করছে, আর এটাকেই তারা কৌশলে প্ল্যান করে তারা কিন্তু আজকে সফলতার জায়গায় পৌঁছছে। আজকে দেখেন আপনি, ফেসবুক, এটা কিন্তু ব্রেন দিয়ে তৈরি করছে। পুঁজি কি? কিচ্ছু পুঁজি নেই। আমরা যে জুমে এখন কথা বলছি, প্রতি মাসে আমি পে করছি অফিসিয়াল জুম 8,000 টাকা 500 লোকের জন্য। বাংলাদেশে আনঅফিসিয়াল 4,000 টাকা দিয়ে পাওয়া যায়, 500 লোক 5,000 টাকা দিয়ে পাওয়া যায়। আপনি যখন কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে যখন আপনি জুম কিনবেন অফিসিয়াল, তখন আর 7-8 হাজার টাকা যায়। 1,000 আইডির দাম বাংলাদেশে, 1,000 জুম আইডির দাম অফিসিয়াল যেটা, আমি কথা বলেছি, প্রায় 56,000 টাকা মান্থলি। তাহলে সারা পৃথিবীতে এই যে কোভিড এর পরে লক্ষ লক্ষ মানুষ বা কোটি কোটি মানুষ যে জুম ইউজ করছে, অনলাইন প্ল্যাটফর্মে ট্রেনিং, মিটিং, সেমিনার করছে, ক্লাস করাচ্ছে, এই যে এইটা যিনি তৈরি করছে উনি কিন্তু ব্রেন দিয়েই তৈরি করছে, কঠোর পরিশ্রম করে নয়। আপনি দেখেন, যত বড় বড় অ্যাচিভমেন্ট আসছে এই পৃথিবীতে, সবগুলো ব্রেনের খেলা কিন্তু। সো ব্রেনকে যত বেশি কাজ দিতে পারবেন, ব্রেনকে যত বেশি আপনি প্ল্যান দিতে পারবেন, ব্রেনকে আপনি যে কাজ দিবেন, দিন শেষে সেই রেজাল্টটাই আপনি পাবেন। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, সকালে ঘুম থেকে উঠার পরে আপনি যদি আপনার ব্রেনকে যদি বলেন যে আমি আজকে খারাপ কাজে নিজেকে সম্পৃক্ত করব, বিভিন্ন অকারেন্স মানুষ করে, ক্রাইম করে, বিভিন্ন রকমের খারাপ কাজ, তো আপনি যদি আপনার ব্রেনকে এই কাজটা দেন, দেখবেন আপনার ব্রেন সারা দিন এই কাজটাই করে দিবে। আপনি যদি আপনার ব্রেনকে দেন যে আমি মিথ্যা বলবো আজকে, এই প্রসঙ্গে আমি মিথ্যা বলবো, দেখবেন আপনি মিথ্যাই বলতে থাকবেন। আপনার ব্রেনকে আপনি যা দিবেন তাই দিন শেষে রেজাল্ট দিবে। তার মানে আপনার বিগ ক্যাপিটাল, আপনার সফলতার জন্য কিন্তু দরকার নাই পুঁজি। আপনার অনেক বড় সড় শরীর, পাওয়ারফুল শরীর, হ্যাঁ, জিম করছেন, অনেক শক্তিশালী শরীর, এটা কিন্তু দরকার নাই। সো ব্রেন হলো আপনার বিলিয়ন ডলারের সম্পদ। তো এইটাকে যদি আপনি পুঁজি করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি অনেক দূর যেতে পারবেন। লুক অ্যাট ইউ সেল। আপনি আগে কি করতে হবে? আমি বনাম আমার আমি, অর্থাৎ আপনি আপনাকে চিনতে হবে আগে। আপনি যদি বড় কিছু অ্যাচিভ করতে হয়, আপনাকে কি করতে হবে? আগে নিজেকে আবিষ্কার করতে হবে, নিজের মেধাকে আবিষ্কার করতে হবে, নিজের ব্রেনের সাথে কথা বলতে হবে, নিজের সময়ের সাথে কথা বলতে হবে, নিজের শরীরের সাথে কথা বলতে হবে, নিজের কর্মের সাথে কথা বলতে হবে, নিজের প্ল্যানিং এর সাথে কথা বলতে হবে। যদি আপনি আপনাকে চিনতে চান, আপনাকে চিনতে পারলেই আপনি কিন্তু যে কোনো জায়গায় সফল হবেন এবং বড় সফলতা আপনার জন্য আসবে। আর যদি আপনি আপনাকে চিনতে না পারেন, আপনি যদি সব সময় এক্সকিউজের মধ্যে থাকেন যে আমি কোথায় জন্ম নিছি, আমি কি করব, আমার তো টাকা নাই, আমার বাবা তো ধনী না, আমি যে গ্রামে আছি এই গ্রামে কোনো ফ্যাসিলিটি নাই, আমি তো ভালো স্কুলে পড়ি নাই, আমার তো রেজাল্ট ভালো না, আমি তো ইউরোপে থাকি না, আমি তো আমেরিকাতে থাকি না, আমি তো ব্যবসায়ী না, আমার আত্মীয় স্বজন তো আমাকে ঋণ দেয় না, ব্যাংক আমাকে ঋণ দেয় না। এই যে হতাশা, ডিপ্রেশন, এটার মধ্যে ডুবে থাকা, আর আপনি যদি আপনাকে চিনতে পারেন, আপনার পাওয়ার সম্পর্কে আপনি যদি নিজেকে আবিষ্কার করে বের করে আনতে পারেন, তাহলে মাই ডিয়ার আপনাদেরকে বলছি, ইউ আর নেক্সট মিলেনিয়ার। ইয়েস, যে কোনো কর্মক্ষেত্রে যদি আপনি আপনাকে চিনতে পারেন, তাহলে আপনি নেক্সট মিলেনিয়ার। তাহলে এখন কি করতে হবে? আগে কোনো কিছু করার আগে নিজেকে আবিষ্কার করুন, নিজেকে বের করুন, বের করে নিয়ে আসেন কোথায় থেকে? কমফোর্ট জোন থেকে। নিজের স্কিল আপ করেন, নিজেকে তৈরি করেন, নিজেকে দক্ষ করে তুলেন। যেই কোনো কাজ শুরু করার আগে, যেই কোনো জায়গায়, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো সেক্টরে, সেটা যে কোনো মার্কেটে। সো আপনাকে কি করতে হবে? আপনাকে বড় সফলতা আনতে হলে আগে আপনার ভাগ্যের লেখক আপনার ভগবান বা আপনার আল্লাহ, তার উপর ছেড়ে না দিয়ে
আপনার ভাগ্য লিখবেন আপনি। এই প্ল্যানটা আপনার ভিতরে থাকতে হবে, আপনার ভিতরে আগুন ধরাইতে হবে, আগুন লাগাইতে হবে, আগুন 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 জ্বালাইতে হবে, পোড়াইতে হবে। এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, দেখেন, মোস্তাফিজ কিন্তু অনেক বড় লোকের ছেলে ছিল না। তার বাবা কোটি কোটি টাকা কিন্তু তাকে ফুজি দেয় নাই, ইনভেস্ট করে নাই। তাহলে সে নিজেকে আজকে তৈরি করতে 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 একটা সময় আইপিএল এ 1 কোটি টাকাও যে সেলে সেল হয়নি, সেই সেলে এখন প্রায় 10 কোটি টাকা সেল হয়েছে। কয় মাসের খেলা এটা? কত দিনের খেলা? কয়টা ম্যাচ খেলবে? 9 কোটি 20 লক্ষ টাকা সেল হয়েছে। আবার অস্ট্রেলিয়ান এক প্লেয়ার, 9 কোটি 20 লক্ষ রুফি, মানে বাংলাদেশি 12 কোটি টাকা। অস্ট্রেলিয়ান আরেকটা প্লেয়ার, সে প্রায় 25 কোটি টাকা সেল হয়েছে আইপিএল এ। মাত্র 20 থেকে 30 40টা ম্যাচ। তার মানে সে কি, তার ভাগ্য কিন্তু আল্লাহ উপর থেকে টপ 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 করে, ওই যে এখন শীতের সিজনে যেরকম খেজুরের রস আল্লাহর প্রকৃতি থেকে আপনি যখন কাটবেন আসে, এরকম নয়। আপনি যদি বলতে পারেন আমার ভাগ্যের লেখক, ইয়াস, আমি, আই ক্যান ডু ইট, আমি একমাত্র ব্যক্তি যে স্টোরি তৈরি করব, একটা গল্প তৈরি করব, আমার জীবনের গল্প তৈরি করব, আমার সফলতার গল্প তৈরি করব। এনি হাউ, আমি কোথায় জন্ম নিয়েছি, কোন গ্রামে জন্ম নিয়েছি, নো ম্যাটার, নো ম্যাটার, আমার বাবার কি আছে না আছে, নো ম্যাটার। জাস্ট আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকেই কিন্তু উঠে দাঁড়াইতে হবে এখনই। তাহলে আমরা যারা আজকে মিটিং এ জয়েন করেছি, আমরা তো এতদিন পর্যন্ত প্রোগ্রামে বিভিন্ন রকমের ইয়ে দেখেছি। তো ডিয়ার, আপনি কি আপনার ভাগ্য লিখতে চান, নাকি আপনার বাবার উপরে ছেড়ে দিতে চান যে ওহ, আমার বাবা বিদেশ থাকে, আমার বাবা একটা ভিসা দিবে, আমাকে নিয়ে যাবে। ও আমার বড় ভাই ইউরোপে থাকে, ও ও আমার আত্মীয়কে আমি বলছি আমাকে একটা ভিসা দিতে। ও আমার জায়গা জমি বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করব। হ্যাঁ, মা বাবাকে প্রতিদিন পেন দিচ্ছি যে আমাকে ব্যবসা শুরু করতে হবে। ও আমার একটা বিয়ে হবে অনেক বড় লোকের জামাই দেখে। এই যে বড় লোকের জামাই দেখে আমার বিয়ে হবে, এই যে নিজের একটা নিয়ত করে ফেলা যে নিজের ভাগ্য নিজে না লেখে আরেকজনের উপর ডিপেন্ড হওয়া। সবাই স্বপ্ন দেখে, মানে লেজি এই পৃথিবীর মানুষ। বিশেষ করে ছেলেরাও চিন্তা করে যে ও, আমি কি করব, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, দেখি একটা বড় লোকের মেয়েতে ফটাইয়া বিয়ে করতে পারে কিনা, আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আবার অনেক মেয়েদের কনসেপ্ট বা মা বাবাদের কনসেপ্ট থাকে, আমার মেয়েকে যদি ধনী ধনী ছেলে দেখে বিয়ে দিতে পারতাম, বা একটা বাড়ি আছে গাড়ি আছে। হ্যাঁ, এই যে একটা এই ভ- ভাগ্যকে অন্যের হাতে লিখতে দেওয়া, হুম, এখান থেকে আজকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। আর ইউ রেডি? আমরা কি রেডি? আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে আমাকে ও এটা করে দিবে, আমাকে আমার শ্বশুর এটা করে দিবে, আমার বউ এটা করে দিবে, আমার হাজবেন্ড এটা করে দিবে, আমার বড় ভাই এটা করে দিবে, আমার সমাজ এটা করে দিবে, আমার রাষ্ট্র এটা করে দিবে, আমার সরকার এটা করে দিবে। নো, নো, নো। কার দায় সাজছে আপনাকে করে দেওয়ার জন্য? কোন সরকার আপনাকে করে দিবে আপনি যদি আপনাকে স্কিল আপ না করেন? নো। আপনাকেই করতে হবে। ইয়েস, আপনাকেই করতে হবে। আপনার আশপাশের প্রত্যেকটা পরিবার, সমাজ, দেশের সবার থেকে আপনাকে আলাদা হইতে হবে। আপনার ভাগ্য আপনি লিখবেন। আপনার আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই যে আমার আল্লাহ তো আমাকে বড় লোকের ঘরে জন্ম দেয় নাই, এই যে আল্লাহকে দোষ দিয়ে দেওয়া। নো। সো সাকসেস হইতে হলে আপনাকে একটা কঠিন মাইন্ড সেট আপ করতে হবে ডিয়ার। অলওয়েজ মাইন্ড সেট আপটা রাখবেন যেই কোনো সফলতার জন্য। দেখেন, আমাদের যারা জাতীয় দলের প্লেয়ার আছে আপনি দেখবেন,
অনেক কষ্ট করে 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 অনেক নিজেকে তৈরি করতে করতে ক্রিকেটে হঠাৎ করে একদিন, সবাই না, হঠাৎ করে একদিন জাতীয় দলে ডাক পায়। এই জাতীয় দলে ডাক পাওয়ার পরে আবার দুই একটা ম্যাচ বা দুই দুই তিনটা সিরিজ ভালো করার পরে যদি খারাপ করে আবার বাদ পড়ে। তো বাদ পড়ার পরে ওই ছেলেটা যদি ওইখান থেকে বেরিয়ে এসে যে নো নো নো, আমাকে দিয়ে এটা আর হবে না, আমাকে জাতীয় দলে ডাকছে, ভাই গত 15টা 20টা 30টা বছর আমি পরিশ্রম করে করে জাতীয় দলে ঢুকছিলাম ভাই, আমার ভাগ্য খুলছিল, আবার আমাকে বাদ দিছে। তো আমার দ্বারা আর এই সেক্টর ঠিক না, আমি আর পারবো না, এইটা বলে সে কিন্তু কাজটা ছেড়ে দেয় না। সে কি করে, সে তার মাইন্ড সেট আপ করে রাখছে যে ইয়াস, আমি একবার ঢুকছি, পারফরমেন্স খারাপ করছি, আমার কোথাও ল্যাকিং ছিল, আমার কোথাও ভুল ছিল, আমার প্ল্যানিং এ কোথাও ভুল ছিল, আমার মাইন্ড সেট আপে ভুল ছিল। তো আমাকে আবার শুরু করতে হবে। এই যে মাইন্ড সেট আপ করা, আবার নিজেকে তৈরি করা, এই যে মাইন্ড সেট আপ, এই জন্য দরকার বিগ, বড় সফল হতে হলে আপনাকে 80% মাইন্ড সেট আপ করে নিবেন কোন কাজটা আপনি শুরু করবেন। যদি রেস্টুরেন্ট ব্যবসা করতে চান, রেস্টুরেন্ট ব্যবসার উপরে নিজে দক্ষতা অর্জন করেন এবং মাইন্ড সেট আপ করেন, ফেল হন ফেল হন ফেল হন, নো প্রবলেম, বাট মাইন্ড একটাই টার্গেট, ক্রিকেটার হবেন, ফেল অর নো প্রবলেম, বাট মাইন্ড সেট আপ থাকবে যে আমি আই ক্যান ডু ইট। আমার মাইন্ড এক জায়গায় থাকবে, আমার মাইন্ড এক জায়গায় থাকবে, মাইন্ড সেট আপে থাকতে হবে। মাইন্ড সেট আপ হলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখেন সাকসেসের ফর্মুলা এটা, এই সূত্রটা মনে রাখলেই আপনি সফল হতে পারবেন। 80% মাইন্ড সেট আপ রাখবেন, 20% স্ট্র্যাটেজি, প্ল্যানিং, পরিকল্পনা, এই সূত্রে আগাইতে যদি পারেন, তাহলে মাইন্ড সেট আপ যদি 80% রাখেন, কাজ অটোমেটিক 200% হয়ে যাবে, 100% হয়ে যাবে। এখন যদি আপনি পরিকল্পনা করেন 200% বা 100%, মাইন্ড সেট আপ আপনার 10%, তাহলে তাহলে একটা মিনিট, আমি বাসে কি আসছে। হ্যাঁ, আমাকে শোনা যায়? হ্যালো। জি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, তো এই ফর্মুলাটা কেন মানুষকে সফল করে আবার কেন মানুষকে ব্যর্থ করে, এই ফর্মুলাটা যদি সেভ করতে পারেন ব্রেনে, আপনি কোনো সেক্টরে ব্যর্থ হবেন না। এই ফর্মুলাটা মানুষ নিতে চায় না, সেভ করে না ব্রেনে। মানুষ 100% প্ল্যানিং করে, 10% মাইন্ড সেট আপ করে। প্ল্যানিং, ও, এই যে প্ল্যানিংটা কি, প্ল্যানিংটা হলো আপনি যখন টিভি দেখতে বসবেন, গেমস দেখতে বসলে আপনি গেম বানাবেন, আপনি মনে মনে প্ল্যানিং করেন। ক্রিকেট খেলা দেখতে গেলে আপনি ক্রিকেটার হইতে চান, এই যে প্ল্যানিং করা, ও আমি ক্রিকেটার হব। এরপরে ব্যাট ব্যাট বল কিনে, হেলমেট গ্লাভস গ্লাভস কিনে প্র্যাকটিস শুরু করে দেয়। এরপরে 2-4 দিন পরে আবার এগুলো এগুলো রেখে চলে আসে। এরপরে ফুটবল খেলা দেখতে গেলে ফুটবল একটা কিনে ফুটবল খেলতে চলে যায়, ফুটবল খেলা শিখবে। রেস্টুরেন্ট দোকানে গেলে, খেতে গেলে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করবে। গোল্ডের দোকানে গেলে গোল্ডের ব্যবসা শুরু করবে। তারপরে গান দেখলে সিঙ্গার হবে। তারপরে কি বলে, মুভি দেখলে নায়ক হবে, নায়িকা হবে। এই যে এই যে পরিকল্পনা 100% করছে, এক এক দিনে এক পরিকল্পনা, মাইন্ড সেট আপ 10%, 0%, এই লোকগুলি এভরি সেক্টরে ব্যর্থ।
আপনার সফলতার মেন সূত্র, অনেক বড় পুঁজি লাগে না, কোটি টাকার পুঁজি লাগবে না, হাজার কোটি টাকা লাগবে না। আপনি অনলি যেই কাজটা করবেন এটা নির্ধারণ করার পরে ওই কাজের উপর 80% মাইন্ড সেট আপ করে নেবেন, এবং একদিনের জন্য এখান থেকে সরবেন না। আর 20% পরিকল্পনা। যখন 80% মাইন্ড সেট আপ থাকবে, পরিকল্পনা আমি এখানে দেখাইছি হলো কত পার্সেন্ট, পরিকল্পনা কত পার্সেন্ট দেখাইছি, পরিকল্পনা দেখাইছি হলো 20%। এই 80% মাইন্ড সেট আপের মধ্যে পরিকল্পনা হয়ে যাবে আপনার 200% বা 100%। সো এইটা ব্রেনে ঢুকান আজকে থেকে, এটা ব্রেনে ঢুকায় রাখবেন ডিয়ার। এটা অবশ্যই ব্রেনে ঢুকাবেন, এটাই আপনার সন্তানকে শিখাবেন, এটাই আপনার টিমে শিখাবেন, এটাই আপনার টিম মেম্বারদেরকে শিখাবেন, এটাই আপনার দরকার যে সেক্টরে সে কাজ করবে। এই পরিকল্পনা না, মাইন্ড সেট আপ ইম্পর্টেন্ট। পরিকল্পনা অটো আসবে যখন মাইন্ড সেট আপ থাকবে, পরিকল্পনা একটার পর একটা আসবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তাহলে এখন বড় সফলতার জন্য কি দরকার? আপনার যে কাজ করবেন আপনার এই কাজের উপর প্যাশন থাকতে হবে। কে প্যাশন ক্রিয়েট করতে হবে, স্মার্ট গোল, গোল সেট আপ করতে হবে আপনাকে, স্মার্ট গোল। কি প্ল্যানিং, প্রতিদিন প্ল্যান আবিষ্কার করতে হবে। এক প্ল্যানে কোনোদিনও মানে আপনার এই কাজটা আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা প্ল্যান আজকে করছেন, এই একটা প্ল্যানই লাস্ট পর্যন্ত পৌঁছায় দিবে লক্ষ্যে, বিষয়টা এরকম না। আপনাকে এভরিডে নতুন প্ল্যানিং করতে হবে। শো কমিটমেন্ট, আপনি নিজের সাথে কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট বউর সাথে, জামাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, সরকারের সাথে, টিচারের সাথে করে কোনো লাভ নাই। হাজবেন্ডের সাথে যে আমি সফল হয়ে যাব দেখবা, আমি ওটা হয়ে যাব, নো। কমিটমেন্ট আপনি আপনার সাথে করতে হবে। কার সাথে করবেন আপনি? কার সাথে কমিটমেন্ট করবেন? কমিটমেন্টটা করতে হবে নিজের সাথে। তাহলে এরপরে কি করতে হবে? টেকিং ইউর প্রগ্রেস, অর্থাৎ আপনার কাজের প্রগ্রেসটা দিতে হবে, এবং থিঙ্ক পজিটিভলি অলওয়েজ। পজিটিভ চিন্তা ভাবনা আপনার ব্রেনের মধ্যে অলওয়েজ থাকতে হবে, সব সময়। যেই কোনো বিষয় আপনি দেখবেন দুইটা দৃষ্টিতে দেখা যায়। যেমন দেখেন, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, মিডিল ইস্টের মেম্বার যারা, ওদের আইডিটাকে বাংলাদেশে পার্সোনাল পিভিটা এখন করতে কোম্পানি হয়তো ইয়ে করছে, এটা কোম্পানি রুলস করছে। শুধু সৌদি আরব আইডি, পার্সোনাল পিভি, আপনার ইন্টারন্যাশনাল ইনকাম থাকবে, কিন্তু পার্সোনাল পিভিটা আপনি, যারা সৌদি আরবে মেম্বার তারা সৌদি আরবে করবে, যারা দুবাইয়ের মেম্বার দুবাইতে করবে পার্সোনাল পিভিটা। শুধু নিজের 1300 পয়েন্ট যেটা, ওইটা, ওই পয়েন্টটা, ওই পয়েন্টটা শুধু ওই দেশে করবে। তো এটাকে এখন আমার দৃষ্টিতে আমি দেখছি কি, যে আমি আপনি সৌদি আরবে থাকেন, আপনি ওইখানে ব্যবসা না করে আপনি ওখান থেকে বোনাস নিচ্ছেন একটা অফিস থেকে, কিন্তু আপনার পার্সোনাল পয়েন্টটা আপনি করছেন হলো বাংলাদেশ থেকে। তো এইভাবে অসংখ্য লিডার, ইন্ডিয়ান, নেপালের, বাংলাদেশের, এরা যদি সবাই ওখানে নিজের পার্সোনাল পিভিটা না করে, সব যদি নেপাল, ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ থেকে করে, তাহলে ওখানকার অফিস ভাড়া সেল কিভাবে বাড়বে? অফিস ভাড়া কোত্থেকে আসবে? এক একটা লিডার যদি 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা ইনকাম পায়, 5 লাখ টাকা ইনকাম পায়, সবার পার্সোনাল পিভি যদি যার যার দেশ থেকে করে, তাহলে ইনকামটা করতে কি, কোম্পানি ওখানে সার্ভাইভ করবে কিভাবে? অফিস ভাড়া থেকে শুরু করে আদার্স এতগুলো অফিস, প্রত্যেকটা অফিস আপনি ইউজ করতে পারছেন, আপনার থেকে ভাড়া নিচ্ছে না, আপনার থেকে কিচ্ছু নিচ্ছে না। সো যাই হোক, ওটা আমি পরে যাচ্ছি। লার্নিং ফ্রম দি জার্নি, এভরি ডে জার্নির প্রতিটা ফরতে ফরতে, এভরি ডে, এভরি ডে, এভরি ডে, এভরি ডে, লার্ন, 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 এবং শেখা, এবং শেখা, এবং শেখা। ওই যে
ওই যে আপনার ভ্যালু বাড়ানোর জন্য, আপনার বড় সফলতার জায়গা যাওয়ার জন্য আপনি যদি লার্ন স্টপ করে দেন, যতটুকু যাবেন অতটুকুই শেষ, আপনার সফলতা অতটুকু। আপনি দেখেন, মুস্তাফিজ আইপিএল এ কি 9 কোটি টাকা প্রথম সিরিজে বিক্রি হয়েছে প্রথম সিজনে? না। তার মানে সে প্র্যাকটিস প্র্যাকটিস লার্ন 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 করতে করতে সে নতুন নতুন ওয়েতে বোলিং শিখছে, এবং তার ভ্যালু, সে ডিমান্ড ডিমান্ড ক্রিয়েট করছে, বাড়াইছে মার্কেটে। ডিমান্ড বাড়াইতে হবে আপনাকে। তো এটার জন্য লার্ন মাস্ট বি বি হনেস্ট উইথ ইউর সেলফ। আপনাকে হনেস্ট এবং ক্যারেক্টারের উপর নজর দিতে হবে। আপনি সৎ হইতে হবে, আপনার চরিত্রবান হইতে হবে। আপনি ডুপ্লিকেট মানুষ হয়ে আপনি কখনো এগোতে পারবেন না। টেক ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ আপনি ক্যালকুলেশন করে রিস্ক নিতে হবে আপনাকে। আপনি উইন করতে হবে, উইন করতে হলে অবশ্যই, খেলায় জিততে হলে আপনাকে একটু রিস্ক নিতে হবে। সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। এখন আসেন মিলিনিয়ার টাইপের মানুষ যারা আজকে আমার সাথে যারা জয়েন করেছেন এখানে, 500 পার্টিসিপেন্ট জুমে আছেন, এবং আজকে আমার সাথে 500 পার্টিসিপেন্ট আসছেন জুমে, এবং ইউটিউব থেকে যারা যুক্ত আছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সবাই আসলে আগামী দিনে মিলেনিয়ার হবেন? নো। সবাই কি সফল হবেন? নো। সবাই কি বিগ সফলতার জায়গায় পৌঁছবেন? নো। কেন? কেন নো? ওয়াই? সবাই কি ডায়মন্ড হবেন? নো। সবাই কি যে কোনো ব্যবসা শুরু করলে, ডিএক্সএন না, যেই কোনো আদার্স ব্যবসা, ক্রিকেটার, ক্রিকেট শুরু করেন, ফুটবলার হতে পারবেন? নো। কেন? এটার উত্তর হলো সহজ উত্তর। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সময় কিন্তু 24 ঘন্টা। একজন ছোট্ট শিশু থেকে একদম বৃদ্ধ মানুষ, একজন ধনী থেকে একদম গরিব, একদম মিডল ক্লাস থেকে একজন শিল্পপতি, একজন আমেরিকান থেকে একজন বাংলাদেশি, একজন ইন্ডিয়ান থেকে একজন ইন্দোনেশিয়া, একজন অস্ট্রেলিয়ান থেকে একজন আফ্রিকান মানুষ, প্রত্যেকটা রিজনের মানুষের জন্য সময় 24 আওয়ার্স। এখন কোশ্চেন হলো, এই পৃথিবীতে 95% মানুষ কেন তারা সফল হয় না? কেন তারা সারা পৃথিবীতে অন্যের আন্ডারে মেধা বিক্রি করে স্যালারি ভিত্তিতে কাজ করে? বিকজ তাদের মাইন্ডসেটটা হলো পুর মাইন্ডসেট। এখন পুর মাইন্ডসেটটা কি? পুর মাইন্ডসেট হলো সেই মাইন্ডসেট, যেই মাইন্ডসেট, যেমন আমি উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন একটা, এখানে দুইটা দুইটা মাইন্ডসেট, একটা মিলেনিয়ার মাইন্ডসেট, সফল হওয়ার জন্য যে মাইন্ডসেটটা দরকার সেটা এই পৃথিবীতে 2-4% মানুষের আছে। আর পুর মাইন্ডসেট মানুষ পৃথিবীতে 95 থেকে 98% মানুষের। 100 জনের মধ্যে 98 থেকে 99 জন মানুষের মাইন্ডসেট হলো পুর মাইন্ডসেট। এরা কারা? হাউ? এদেরকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এরা কে? এটা কে? আমার বাবা, আমার ভাই, আমার প্রতিবেশী? ইয়েস, আমি। ইয়েস, হইতে পারে আপনিও হতে পারেন, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে। তাহলে মিলেনিয়ার মাইন্ডসেট কারা? তাহলে হাউ আইডেন্টিফাই? কিভাবে আইডেন্টিফাই করব? খুব সহজ সূত্র দেখেন। সূত্রটা হলো এরকম, যদি একজন মিলেনিয়ারকে আপনি দেখবেন কখনো রাস্তাঘাটে, চায়ের দোকানে, এখানে সেখানে গল্প গুজবে, এদেরকে দেখবেন না। পুর মাইন্ডসেটের মানুষগুলোই আপনার টিভিতে টক শো দেখে দেখে আবার রুমমেটের সাথে টক শো করবে। নাটক, ফিল্ম, আড্ডাবাজি, চায়ের দোকানে, এখানে সেখানে বসে কার মেয়ে কার সাথে বাগছে, কে কার সাথে প্রেম করে, আজকে রাজনীতি কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবে 2-4 ঘন্টা, 5 ঘন্টা। ক্যালাম দোকানে দেখবেন, লুড্ডু দোকানে দেখবেন, হ্যাঁ, সব জায়গায় জায়গায় দেখবেন এদেরকে। এরা কারা? আরো সহজভাবে উদাহরণ দিই। এরা হলো তারা, মনে করেন একটা গার্মেন্টসে
মালিক একজন। এখন ওই গার্মেন্টসে কাজ করে 1 লক্ষ মানুষ। 1 লক্ষ মানুষ গার্মেন্টসে কাজ করে। তো একজন মালিকের মাইন্ডসেটটা হলো, মনে করেন আগামী 1 মাস পরে বা আগামী 2-3 দিন পরে হঠাৎ করে কোনো একটা কারণে গার্মেন্টসের সকল গার্মেন্টস গুলো হঠাৎ করে বন্ধ করলো 2 দিনের জন্য। সরকার থেকে ঘোষণা আসলো অথবা গার্মেন্টস এর যেই অ্যাসোসিয়েশন আছে তাদের থেকে ঘোষণা আসলো, বা কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা হোক বা কোনো অন্য কোনো কারণে হোক, গার্মেন্টসটা বন্ধ করতে হলো, তাকে নোটিশ আসলো। এখন এই যে নোটিশটা যে মালিক দেবে, যার কারখানাতে 1 লক্ষ লোক কাজ করে, সেই মালিক তার নোটিশে সাইন করার সময় কলিজা কিন্তু দরফর দরফর করতেছিল, খুব মনে কষ্ট, সে সাইন করতে চাচ্ছিল না। কিন্তু 1 লক্ষ মানুষ যখন নোটিশটা পাবে, তারা কিন্তু লাফাইয়া উঠবে, হই রে করে লাফাবে। কেন জানেন? কারণ তারা ছুটি পাইছে, তারা সময়ের সাথে লুকোচুরি করে, তারা সময়কে, সময়ের যে কাঁটা টিক টিক করে ঘুরে, এই সময়ের কাঁটাকে খুলে তারা ঘুরতে যায়, তারা হ্যাপি, বিকজ পুর মাইন্ডসেট। উদাহরণ, এরা কখনো উপরের দিকে যেতে পারবে না। তার মানে এই কথার, এই সূত্রের উদাহরণটা এই জন্য দেওয়া হয়েছে, আপনি যেই কর্ম করেন, আপনি লুকোচুরি যখন আপনার কর্মের সাথে করবেন, আপনার সময়কে যখন রেসপেক্ট করবেন না, সময়কে যখন আপনি বিলিয়ন ডলারের সম্পদে কনভার্ট করতে পারবেন না, আপনার মেধাকে and সময়কে, তো আপনার বুঝতে হবে আপনি পুর মাইন্ডসেটে আছেন, আপনার লাইফে কখনো বিগ সফলতা আসবে না, যত মেধা আল্লাহ পাক আপনাকে দিয়ে রাখুক। যত মেধাবী আপনি হন না কেন, আপনার লাইফে কখনো বিগ সফলতা কি আসবে না। তাইলে এখন আসেন, আমরা সব সময় সফল হওয়ার জন্য শর্টকাট রাস্তা চাই, শর্টকাট রাস্তা খুঁজি। আমরা যদি এই ভিডিওটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে শর্টকাট রাস্তা কি। আমরা সবাই মিলেনিয়ার হইতে চাই, সবাই সফল হইতে চাই, কিন্তু ওইটা কি? ফুল মাইন্ডসেট আপ নিয়ে, মাইন্ডসেট নিয়ে পারবেন? পারবেন, এই যে এই ভদ্রলোকের মতো। আবার প্লে করছি, অর্থাৎ এই লোকগুলো এখানে বসে বসে আড্ডা দিচ্ছিল, হ্যাঁ, রিল্যাক্স মোডে, অর্থাৎ ক্লাম খেলতেছিল, বুঝতে পারছেন? আর ক্লাম খেলে খেলে, গল্প করতে করতে, বড় ভাইদের কথা শুনতে শুনতে, রাজনৈতিক কথা শুনতে শুনতে, নিজে রাজনীতি করতে 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 বাফও করছে, সেও করে, একই দল একই দল, বুঝতে পারছেন? এই করতে 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 এই যে এটিএম দোকানের সামনে গিয়েও এটা করতেছে করতেছে, মনে করেন করতেছে আর কি, হ্যাঁ। তো নেতা তো জীবনে হইতে পারে না, কিন্তু মিলেনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, নেতা হওয়ার স্বপ্ন দেখে, বুঝতে পারছেন? তো এই এরা কিভাবে স্বপ্ন দেখে জানেন? এই ফুল টাইপের মাইন্ড সেট আপের মানুষগুলো এরকম। সো ডিয়ার, আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিচ্ছি, যারা ফিল করি মাস্টার্স কমপ্লিট করছি, 20,000 টাকার বেতনের জন্য সার্টিফিকেটের ফাইল নিয়ে 10টা অফিস ঘুরছি, এখনো চাকরি পাই নাই, যারা ফিল করি বাবার অঢেল টাকা নাই ব্যবসা শুরু করার জন্য, বড় স্বপ্ন, বিগ অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য, তাদের জন্য একটা সুযোগ। এই পৃথিবীতে ধনী হয়েছে, সফল হয়েছে, সফলতার সূত্র বিগ বিজনেস। সাকসেসের সফলতার সূত্র হলো বিগ বিজনেস করা।
এখন বিগ বিজনেস করতে মানুষ মনে করে বড় অর্থ দরকার, বড় ক্যাপিটাল দরকার, বড় পুঁজি দরকার। ওই যে একটু আগে এক ভদ্রলোক, এক অলস ব্যক্তি এটিএম এর বুথের সামনে দাঁড়াইছে আর টাকা শুধু ব্যয় হইতেছে, আর এগুলো নিয়ে এসে বড় ব্যবসা শুরু করবে। বিষয়টা কিরকম? না, বিগ ব্যবসা শুরু করার জন্য, বিগ সাকসেস, বিগ সফল হওয়ার জন্য কিটা কি, কি হলো, কি, বিজনেস। এখন বিজনেস করতে আমাদের মাইন্ড সেট আপ হয়ে আছে যে টাকা দরকার। আমি বলবো নো, নো নিড। আপনাদের জন্য এই যুগে বিনা ক্যাপিটালে, বিনা পুঁজিতে সারা পৃথিবীতে একটা চমৎকার কনসেপ্ট এখন আসছে, যে এই কনসেপ্টের নাম ডাইরেক্ট সেলিং কনসেপ্ট। সিম্পল কিজ টু লং টার্ম সাকসেস, লং টার্ম, দীর্ঘমেয়াদী সাকসেস হতে পারে ডাইরেক্ট সেলিং ব্যবসায়। কারণ এখানে টিম ওয়ার্ক আছে, এখানে ভিশন আছে, এখানে আইডিয়া আছে, এখানে পরিকল্পনা আছে। এই ডাইরেক্ট সেলিং, তো ডাইরেক্ট সেলিং যারা আমরা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, যারা স্টুডেন্ট, যারা প্রবাসী জব করছি, যারা জব চাকরিজীবী, যারা বাংলাদেশে আছি, হাউস ওয়াইফ আছি, উম, প্রত্যেকের জন্য ডাইরেক্ট সেলিং অফার করছে আপনাদেরকে। হোয়াট ইজ অফারিং? কি অফার করছে আপনাদেরকে ডাইরেক্ট সেলিং? আপনাদেরকে ফ্রিডম লাইফের জন্য অফার করছে। কি ফ্রিডম লাইফ? ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফের জন্য, ট্রাভেল ফ্রিডম লাইফের জন্য, আপনাকে টিম ওয়ার্কের জন্য, রয়্যালিটি ইনকামের জন্য, মানুষকে হেল্প করার অফার করছে আপনাকে। বাংলাদেশের রেমিটেন্সে আপনাকে অবদান রাখার অফার করছে। কান্ট্রি ইকোনমিতে আপনি অবদান রাখার অফার করছে। অল্প বয়সে 2 থেকে 3 বছর কাজ করে ইয়াং বয়সে আপনি রিটায়ারমেন্টে যাওয়ার অফার করছে। বিশ্বব্যাপী ভ্রমণের অফার করছে। বিশ্বের মানুষের সামনে নিজেকে পরিচিতি করার অফার করছে। ট্রেনার হওয়ার অফার করছে আপনাকে। এটাই ডাইরেক্ট সেলিং অফার করছে। কারো কাছে 1 টাকাও নেই। যদি তার মেধা থাকে আর মাইন্ড সেট আপটা, সে যদি মিলেনিয়ার মাইন্ড সেট আপ করতে পারে, ডাইরেক্ট সেলিং তাদের জন্য একটা চমৎকার সুযোগ। এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে, বিনা পুঁজিতে তারা বিগ সাকসেস নিয়ে আসতে পারে লাইফে। বিগ সাকসেস হাউ? এটা কিভাবে সম্ভব? দেখেন, আমি কিছু উদাহরণ দিই আপনাদেরকে। দি লাইফ স্টাইল অ্যান্ড ইকোনমি অফ আওয়ার ফার্মার ম্যান, অর্থাৎ আজ থেকে মনে করেন 30 বছর আগে যদি আমরা যাই, 30 বছর আগের লাইফে যদি আমরা যাই, বাংলাদেশ এখন চলে 2025। মনে করেন আমরা এই মুহূর্তে 1995 সালে চলে গেছি। 1995, 90 থেকে 95-তে গেলাম আমরা। তখনকার লাইফ স্টাইল বা 100 বছর আগের লাইফ স্টাইল আমাদের কি ছিল, আমাদের দেশের, আমাদের আমাদের পূর্বপুরুষদের, একটু আমরা যদি স্টাডি করি তাহলে আমরা উপলব্ধি করতে পারবো। তখনকার ইকোনমিক ছিল হলো এগ্রিকালচার ডিপেন্ডেন্ট, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে গরুর হালের বলদ নিয়ে হাল চাষ করতে যেত মানুষ। নদী নালাতে বিভিন্ন জায়গায় এই কৃষিটাই আমাদের মেইন পেশা ছিল। গরু দিয়ে তখন হাল চাষ হইতো, গরুর গাড়ি দিয়ে তখন বাজারে মানুষ যাইতো, গঞ্জে যাইতো, শহরে যাইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। গরুর গাড়িতে করে বউ নিয়ে যেত, বিয়ে শাদী হইতো। ফালকি দিয়ে মানুষ বিয়ে শাদী করত। তখন মানুষ সে অনেক বড় বেশি অপরচুনিটি ছিল না, শহরে বন্দরে কলকারখানা ফ্যাক্টরি ডিজিটাল ওয়ার্ল্ড এগুলো কিচ্ছু ছিল না। বাট নাও উই আর নাও লিভিং ইন দ্য বেস্ট এজ অফ দিস ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে চমৎকার একটা বয়সের মধ্যে আছি, পৃথিবীর বয়সের মধ্যে। আজ থেকে 200-300 বছর আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল ভাই? ইলেকট্রিসিটি ছিল ভাই?
কয়জনের ঘরে উপরে টাঙ্কি ছিল আর টপ টপ করে পানি পড়তো। এখন তো গ্রামে গঞ্জেও উপরে টাঙ্কি লাগায়, বাসার রুম, ঘরের মধ্যে বাথরুম, ওয়াশরুম, সবকিছু। ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ, বৃদ্ধ 70 বছরের মার হাতেও দিয়ে দিচ্ছেন সবকিছু। তার মানে আপনি, আমি, আমরা গ্রাম গঞ্জে পৃথিবীর যেখানেই বসবাস করছি না বা কেন, বাট উই আর উই আর ডিজিটালি কানেক্টেড টু ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্ট হয়ে আছি অলরেডি। আমরা চাইলেই এই কানেক্টকে ডিসকানেক্টেড করতে পারবো না ভাই। হাউ? আমি একটা উদাহরণ দিই। আমি শুক্রবারে গত শুক্রবারে আমি ইয়েতে গেছিলাম, কি বলে আপনার, এই ফরিদপুরে গেছিলাম। তো ফরিদপুর গিয়ে আমি একটা রিসোর্টে ছিলাম, একটা প্রোগ্রাম করছি গত শুক্রবারে। তো বৃহস্পতিবারে গেছি আমি, বৃহস্পতিবার রাতে আমি রিসোর্টে ছিলাম। তো আসার সময় আমার আইফোনের চার্জারটা আমি ভুলে গেছি আনতে, ওই হোটেলের রিসোর্টে আমি রেখে চলে আসছি। বাসায় আসার পরে আমার ফোনে চার্জ নেই, আমি ফোনে চার্জ দেওয়ার জন্য এই এই চার্জারটা খুঁজতেছিলাম। তখন আমাকে, কি বলে, তখন আমি চার্জার পাচ্ছিলাম না। পরে আমি তো পাগলের মতো হয়ে গেছি। আমি বাসায় ঢুকছি, ব্যাগ খুলে আমি চার্জ দিচ্ছি। আমার বাচ্চারা 2 দিন পরে আমাকে পাইছে। আমার বাচ্চাদের প্রতি আমি মনোযোগী না হয়ে আমি যখন দেখলাম আবার চার্জার আমি আনতে ভুলে গেছি, তখনই আমার ব্রেন নষ্ট হয়ে গেছে। না, আমি স্টপ হয়ে গেছি, পৃথিবী স্টপ হয়ে গেছে আমার কাছে। দুনিয়াটা মনে হয় যে আমি স্টপ, আমার কাছে কিছুই নাই। তার মানে আমরা এত বেশি হারে প্রত্যেকটা মানুষ নেশার মধ্যে ঢুকে গেছি। আমরা না চাইলেও এটা আমাদের ইউজ করতে হবে। আপনি দেখেন, ওয়াশরুমে গিয়ে কিন্তু ভাত খায় না কেউ, খাবার খায় না, আপেল নিয়ে যায় না, কলা নিয়ে যায় না। বাট আজকের যুগে দেখা যাচ্ছে ওয়াশরুমে কিন্তু মোবাইল নিয়ে যাচ্ছে, সেখানেও ইন্টারনেট ইউজ করছে। তার মানে আপনি আমি ডিজিটালি অলরেডি কানেক্টেড হয়ে আছি রে ভাই। তাহলে আমাদের পূর্বপুরুষদের সেই জমানার লোকগুলি যদি জবের সেক্টর নিয়ে দৌড়াইতে পারে, জবের উপর ডিপেন্ড করতে পারে, পড়ালেখা শেষ করে একটা চাকরি পাওয়ার জন্য স্বপ্ন দেখতে পারে, আমি এই এই পৃথিবীর শ্রেষ্ঠ ওয়ার্ল্ডের মধ্যে জন্ম নিয়ে বসবাস করে পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি আমি ইউজ করার পরেও যদি আমি সার্টিফিকেটের ফাইল নিয়ে সেই গরুর দিয়ে হাল চাষ করার জমানার মতো জবের পিছে দৌড়াই, চাকরির পিছে দৌড়াইতে হয়, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 1 লক্ষ টাকার জন্য আমাকে স্ট্রাগল করতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা খরচ করে আমাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, কাতারে যেতে হয় 20, 30, 40 হাজার টাকার জন্য। আমার এই ডিজিটাল ডিভাইসের দরকারটা কি? ইউজ করা, ফেলে দেন এগুলো। এগুলো ডিজিটাল ডিভাইস টিভাইস ফেলে দিয়ে আপনি আমার এই ডিভাইস যদি রাজনীতি, তারপরে ওই যে এই বিভিন্ন রকমের ড্যান্স, কি বলে আপনার, রোমান্স করার জন্য বা মানুষকে দেখার জন্য, ফেসবুকে একটা ফটো তুলে কয়টা লাইক পাইছি, কয়টা কি বলে কমেন্ট পাইছি, এইটার উপরে এটাকে দেখার জন্য যদি আমার এই ডিভাইস কিনতে হয়, আমার বন্ধু বান্ধব এবং আমার মা বাবাকে কল করার জন্য, ফ্যামিলির সাথে কথা বলার জন্য যদি শুধু এই ডিভাইসটা আমার রাখতে হয়, আমি মনে করি এই ডিভাইসের দরকার নাই। এই ডিভাইস, এই ইন্টারনেট, এই গ্লোবাল ওয়ার্ল্ড, এই ডিজিটাল ওয়ার্ল্ড, এই ইন্টারনেট আমাকে যদি ক্যারিয়ার না দেয়, ইনকাম না দেয়, আজকে থেকে এই ডিভাইসগুলো ফেলে দিয়ে ঘরের পাশে একটা কচু গাছ লাগান। ঘরের পাশে একটা কচু গাছ লাগান, প্রতিদিন সার পানি দেওয়া শুরু করেন। কচু গাছ তো বড় হয় না বেশি, বাট লাগান, চেষ্টা করেন। যেহেতু আপনার কাজ নাই, কি করবেন?
কচু গাছ লাগান, লক্ষ্য থাকবে কি আপনার, ওই যে কচু গাছের সাথে কি দিতে হবে। কারণ এই ডিভাইস যদি আপনার ক্যারিয়ার আর ইনকামের কাজে না লাগে, তো আপনি কচু গাছ লাগান এগুলো ফেলে দিয়ে। আপনি দুইটা হালের গরু, বলদ গরু কিনে নেন ডিভাইস ফেলে দিয়ে, যান চাষাবাদ শুরু করেন। তাহলে আপনার ডিভাইস, আপনার ইন্টারনেট হইতে হবে আপনার ক্যারিয়ারের জন্য। শুধু পরিবারের সাথে কথা বলা, বন্ধু বান্ধব, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডের জন্য নয়। আজকে বাংলাদেশে কি ঘটতেছে, কি হইতেছে, এটার জন্য নয়। সো আপনার ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্টেড, ডিএক্সএন পরিবার 190টা দেশে আমরা আছি। আচ্ছা, আমাদের কনসেপ্টটা তো ডিজিটালি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার সফটওয়্যার আপনার হাতে তুলে দিচ্ছে। আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে ব্যবসা তৈরি করে বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারেন, রেমিটেন্স আনতে পারেন ভাই, রেমিটেন্স আনতে পারেন আপনি। সো দি বিগার দি চ্যালেঞ্জ, দি গেটার দি সাকসেস। আপনি যত বেশি চ্যালেঞ্জ 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 পেস 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 করতে পারবেন, নিতে পারবেন, ধারণ করতে পারবেন, ঢুকাতে পারবেন নিজের মধ্যে, তত বেশি আপনি স্ট্রং হবেন, তত বেশি আপনি স্ট্রং হবেন। মনে রাখবেন, নো স্ট্রাগল, নো হার্ডওয়ার্ক, নো চ্যালেঞ্জ, ইউ ক্যান নট গ্রো। আপনি গ্রো করতে পারবেন না, এই জন্য চ্যালেঞ্জ আপনার লাইফে থাকবে। তাহলে আপনার পরিবর্তনের জন্য আপনার ব্যাড হ্যাবিট, হ্যাবিট গুলো আপনাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ ব্যাড হ্যাবিট, এইগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা একটা ভিডিও দেখি। এই পৃথিবীতে যে সব থেকে গরিব, যার না আছে অর্থ, গাড়ি কিংবা বিলাসবহুল বাড়ি, সে কিন্তু প্রকৃত হতাশ ব্যক্তি নয়। একজন হতাশ ব্যক্তি হলো সে, যার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা নেই, যার জীবনে কোনো লক্ষ্য নেই, যার জীবনে কোনো স্বপ্ন নেই। তোমার কাছে প্রচুর অর্থ থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু তবুও তুমি প্রকৃত জীবনের অনুভূতি নাও পেতে পারো। আজকে তুমি নিজের কাছে কয়েকটা প্রশ্ন করো। বিশ্বকোটি প্রজাতির মধ্যেও কেন তুমি জন্মগ্রহণ করেছ সৃষ্টির সর্বোচ্চ জীব মানব হিসেবে? কি বা তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য? তোমার জীবনের উদ্দেশ্যই হলো সফল হওয়া, একজন প্রকৃত বিজয়ী হওয়া। তোমাকে সৃষ্টি করা হয়েছে নির্দিষ্ট কোনো কাজের জন্য, যেটা একমাত্র তুমিই পূরণ করতে পারবে, আর দুনিয়ার দ্বিতীয় কেউ নয়। তুমি সৃষ্টিকর্তার সম্পূর্ণ নিজস্ব ধারণা। তিনি তোমাকে পাঠিয়েছেন সম্পূর্ণ অনন্য এবং অদ্বিতীয় কিছু ক্ষমতা দিয়ে, এবং তিনিই তোমাকে সর্বোচ্চ মাত্রার বিশ্বাস করেন যে তুমি অবশ্যই নিজেকে আবিষ্কার করতে সক্ষম। সব থেকে ক্ষতিকারক যুদ্ধ যেটায় বিশ্বের ইতিহাস দেখেছে, সেটা শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ নয়, সেটা হলো ভয়ের ভূমিতে যুদ্ধ। হ্যাঁ, ভয়ের ভূমিতেই যুদ্ধ। কারণ বেশিরভাগ মানুষই এই যুদ্ধে মৃত্যুবরণ করেন তাদের প্রকৃত মৃত্যুর অনেক পূর্বেই। এক্ষেত্রে কোনো রকম সুখ বেঁচে থাকে না ভয়ের ভূমিতে, বেঁচে থাকে না কোনো রকম আনন্দ, বেঁচে থাকে না কোনো রকম স্বপ্ন ভয়ের ভূমিতে। সেক্ষেত্রে যারা স্বপ্ন দেখেন, তাদের স্বপ্নগুলো মৃত্যুবরণ করে একরাশ ভয়ে। ভয় তোমাকে কারারুদ্ধ করবে, তাই ভয় পেও না। নতুন করে একবার সাহস হিসেবে জন্মাও, ভিতর থেকে শক্তিশালী হও। কোনো মুহূর্তেই দুর্বল অনুভব করো না। তোমাকে লম্বা অথবা ফর্সা হতে হবে না তোমার ভয়কে অতিক্রম করতে। তোমার কোনো বন্ধু বা পরিবারের সদস্যেরও দরকার নেই তোমার ভয়কে পরাস্ত করতে। তোমার যেটা দরকার সেটা হলো সাহস এবং নিজেকে অটুট রাখবার ক্ষমতা, যেটার উপর দাঁড়িয়ে
তুমি তোমার গন্তব্যস্থলে পাড়ি দেবে। সাহস মানেই ভয়ের অনুপস্থিতি নয়, কিংবা সাহস মানেই গর্ব নয়। সাহস হলো এমন কিছু, যখন তুমি ভয়ের সম্মুখীন হবে তখন তুমি মরতেও পিছপা হবে না। সাহস হলো এমন কিছু, যখন অন্যরা বলবে না কিন্তু তুমি বলবে হ্যাঁ। সাহস হলো এমন কিছু, যখন অন্যরা ছেড়ে দেবে কিন্তু তবুও তুমি চলতে থাকবে। সাহস যখন তুমি সাফল্যের সিঁড়ি চড়বে, অন্যরা তখন নিচে দাঁড়িয়ে। সাহস যখন তুমি রপ্ত করে নেবে একটা সিংহের মতো চরিত্র, যেটা সব সময় বলবে হ্যাঁ আমি পারবো। সাহস যখন একে একে তোমার চারপাশের মানুষেরা ভয়ের ভূমিতে মৃত্যুবরণ করবে, কিন্তু তখনও তুমি লড়াই চালিয়ে যাবে তোমার স্বপ্নের জন্যে, তোমার লক্ষ্যের জন্যে। সাহস যখন তোমার চলার পথ হয়ে উঠবে কঠিন থেকে কঠিনতর, তুমিও হয়ে উঠবে কঠিনতর থেকে কঠিনতম, এবং চলতে থাকবে বীরের মতো। যেমনটি করে সৃষ্টিলগ্নে লক্ষ কোটি ভ্রূণকে পরাজিত করে তুমি এই বিশ্বে পদার্পণ করেছিলে। এই পৃথিবীতে সো কি করতে হবে আপনাকে? আপনাকে সাহসী হতে হবে, আপনাকে সফল হইতেই হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখলাম? তাহলে কি করতে হবে? ক্রিয়েট ইউর ড্রিম লাইফ। আপনার স্বপ্নের একটা জীবন, স্বপ্নের একটা লাইফ আপনি ক্রিয়েট করবেন, তৈরি করবেন, বিল্ড করবেন, সৃষ্টি করবেন। ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট আউট অফ লাইফ। স্টার্ট টু envision that your life is already how you want to it to be. Think about the experience that make you happy, respect them, become goal oriented. এইটা আপনি করে নেন। তারপরে কি? দি পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন আপনার লাগবে যদি আপনাকে বড় হইতে হয়। ডিসিপ্লিন লাইফে আপনাকে আসতে হবে। অনেক মানুষ দেখবেন গোসল করতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগায়, খেতে বসলে সে 1 ঘন্টা খাওয়া শেষ করে না, গল্প তল্প করে কার কি হয়েছে না হয়েছে 2-4 জন নিয়ে বসে খাওয়া শেষ করে। অনেককে দেখবেন একটা ফিল্ম বা একটা 1 ঘন্টার নাটক দেখতে দেখতে সে খাবার খায়। ভাই, এই লোকগুলো লাইফে কি হবে বলেন? এরা তো তার নিজের বোঝা নিজে, তার পরিবারের বোঝা, তার ওয়াইফ হাজবেন্ডের জন্য বোঝা, মা বাবার জন্য বোঝা, সংসারের জন্য বোঝা। এই লোকগুলো 20-30-40 হাজার টাকা ইনকাম করে রিল্যাক্স মোড, বাহ, অনেক বড় ব্যক্তি হয়ে গেছে। ওনার বাপ সাপ, চায়ের দোকানে সকালে গিয়ে সন্ধ্যায় গিয়ে যে আড্ডা, বড় বড় রাজনীতিক বাক্য, সমাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, অর্থনীতি, ফ্যাট নীতি, রাজনীতি, পরিবার নীতি, স্বাস্থ্যনীতি, সব বিষয়ে সে পারদর্শী। খেলা নীতি, ক্রিকেট নীতি, ফুটবল নীতি, হ্যাঁ, এমন কোন নীতি নাই পৃথিবীতে 20-30 হাজার টাকা ইনকাম করার পরে এই লোকগুলোর থেকে আপনি জ্ঞান পাইবেন না, জ্ঞানের চর্চা হয় না। তো যদি জিজ্ঞেস করেন কত টাকা ইনকাম ভাই, 30 থেকে 40, 50, 60, 70, 80, 90, 1 লক্ষ সর্বোচ্চ। কিন্তু কোন মিলেনিয়ার এত জ্ঞান আপনার সামনে শো করবে না। এত রকমের সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, এত কিছুর জ্ঞান ওদের কাছে নাই ভাই। বুঝতে পারছেন? ওরা একটাই জ্ঞান ধারণ করে, ফোকাস করে কাজকে। ওরা টু টায়ার্ড কখনো বলে না, ওরা টু হার্ড, অনেক পরিশ্রম, এটা কখনো বলে না। টু বিজি, আমি অনেক বিজি, এটাও দেখায় না। টু আর্লি, তাড়াতাড়ি করতে হবে, এটাও দেখায় না। নো এক্সকিউজ তাদের, নো এক্সকিউজ। ওই যে 95% মানুষ ফুড মাইন্ডসেটের মানুষগুলোই কারা? এরা সব নীতি এদের মধ্যে, জ্ঞানের সাগর। এদেরকে যে সাবজেক্ট লাগাই দিবেন ওই সাবজেক্টের উপর আপনাকে সলিউশন দিবে। মিলেনিয়ার কেমনে হইতে হয় এটা জিজ্ঞেস করলেও সে মিলেনিয়ার হওয়ার প্ল্যান দিবে আপনাকে। বুঝতে পারছেন ভাই? রাজনৈতিক নেতা কিভাবে হইতে হয় সেটার প্ল্যানও তার কাছে আছে ভাই। ইন্ডিয়া বাংলাদেশের সাথে কি হইতেছে ওই জ্ঞানও তার মধ্যে আছে। সমুদ্রের মধ্যে কি আছে, আকাশে মহাকাশে কি ঘটে, এই
সবটার জ্ঞানও তার মধ্যে আছে, কিন্তু দিন শেষে আছে শুধু ফ্যাট, নাই পকেটে নাই টাকা। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। সরি টু সে, আই এম সরি, আই এম সো সরি এভাবে বলার জন্য। তাহলে ডাইরেক্ট সেলিং, আমরা যে ইন্ডাস্ট্রির সাথে আছি, $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি আপনাকে 100% মিলেনিয়ার বানাবে। জাস্ট আপনি ডিসিপ্লিন লাইফের মধ্যে ঢুকতে হবে এবং মাইন্ড সেট আপ করে আপনাকে কাজ করতে হবে। ছেড়ে দিবেন না, লেগে থাকবেন, এরকম একটা মাইন্ড আপনার ব্রেনে থাকতে হবে। আজকের পৃথিবীতে মেয়েরা 82%, আমেরিকাতে মেয়েরা ডাইরেক্ট সেলিং ব্যবসায় সফল। মোর দেন $1 লক্ষ উপরে মেক ডাইরেক্ট সেল থেকে ইনকাম করে 82% মহিলারা আমেরিকাতে। আর সারা পৃথিবীতে ইন্ডিয়ান একটা রিপোর্ট বলছে, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন রিপোর্ট বলছে, ডাইরেক্ট সেলিং এ সারা পৃথিবীতে 74.3% নারীরা আজকে সফল ব্যবসা করছে, 25.7% ছেলেরা। এই জন্য আমাদের বোনদেরকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত করতে হবে বেশি বেশি করে, কারণ এই ব্যবসা করতে কোনো টাইম মেনটেন করতে হয় না, নিজের সুবিধা মতো কাজটা করতে পারে, ঘরে বসে করতে পারে, পর্দায় থেকে করতে পারে, জবের মতো সকালে বিকালে টাইম মেনটেন করা লাগে না, কোনো বস থাকে না, কোনো বসের অনুকূলে থাকতে হয় না, কোনো বসের খারাপ কুপ্রস্তাবের জন্য চাকরি যাওয়ার ভয় থাকতে হয় না। ডাইরেক্ট সেলিং ফ্রিডম বিজনেস, ডাইরেক্ট সেলিং ফ্রিডম বিজনেস। এই জন্য এই ব্যবসাটাকে করে। এখন দেখেন, এই যে হিমালয়, পৃথিবীতে আপনি সফলতা এত সহজ না তো ভাই। আপনি দেখেন, যখন হিমালয় পর্বত, আপনি মাউন্ট এভারেস্ট যখন যাবেন, দেখেন এখানে কয়টা ক্যাম্প, এই যে ডান পাশে দেখেন, এটা টোটাল 8,848 মিটার এই মাউন্ট এভারেস্টটা। কিন্তু নিচে বেস থেকে ফার্স্ট ক্যাম্প, বেস ক্যাম্প যেটা, এটা 5,337 মিটার। 5,337 মিটার মানে কত মাইল, কত কিলোমিটার? প্রায় 5 কিলোমিটারের উপরে শুধু বেস ক্যাম্পটা। এই যে 5,337 মিটার, এই জায়গা পর্যন্ত খুব সহজে যাওয়া যায়। এরপরে দেখেন, এই 5,000 থেকে লাস্ট পর্যন্ত হইলো 8,800, বাকি 3,800 মিটার, এই জায়গাটা হলো ডেঞ্জারাস জোন বলা হয়। ক্যাম্প ওয়ান, এই যে বেস ক্যাম্প হলো নিচে, দেখছেন রেড করে দেওয়া। তারপরে ক্যাম্প ওয়ান 6,035 মিটার, ক্যাম্প ওয়ান। ক্যাম্প ওয়ান পর্যন্ত রিক্স কম। ক্যাম্প টু 6,500। ক্যাম্প থ্রি 7,470। অর্থাৎ ক্যাম্প মানে বুঝছেন, মানে এই যেখানে সেখানে কিন্তু ওরা এই যে এই রাস্তাটা পাড়ে দিবে, যেখানে সেখানে কিন্তু এটা শুইতে পারে না, ওই ক্যাম্পের জায়গায় গিয়ে ক্যাম্প তৈরি করে শুইতে হয়। এখন দেখেন, এখন দেখেন, এই যে দি 1/2 জুনটা দেখেন উপরে লেখা আছে, 1/2 জুনটা কোথায় থেকে শুরু হয়? অর্থাৎ 8,000 মিটার থেকে 8,800 মিটার। অর্থাৎ এই যে আমি মাউন্ট দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে এই জায়গাতে দেখা যায়, হ্যাঁ, এই জায়গা, এই জায়গাতে, এই যে 8,000 মিটার, এই যে এখান থেকে এই জায়গাটা হলো রেড জোন, এই জায়গাটা, এটাকে বলে রেড জোন। তার মানে এই যে এগুলো না, তাহলে এটা যদি এত সহজ হইতো সবাই পারে দিত, কিন্তু দিচ্ছে তো রে ভাই, দিচ্ছে তো। তাহলে আপনাকে যেমন কর্ম করবেন আপনি সেটাই, যে গাছ লাগাবেন সেই গাছের ফল আপনি পাবেন। আপনি যদি ধান গাছ লাগান, বছরে 1-2 বার লাগাইতে পারবেন, এক সিজনের ফল। কলা গাছ লাগালে একটা কলা গাছ একবার ফল দিবে। যদি আম গাছ, তাল গাছ লাগান, জেনারেশন টু জেনারেশন ফল পাবেন। ইনকামও দুই প্রকার। আপনি ডিএক্সএন এর ইনকামটা হলো প্যাসিভ ইনকামের সিস্টেম, ওইটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। যাই হোক, তো আমরা মোটামুটি
এই যে আমাদের বারবার ভুলের কারণে দেখেন, এই যে জীবন হলো গাড়ির স্টিয়ারিং এর মতো, যেই দিকে মোড় দিবে ওই দিকে ঘুরবে। অর্থাৎ আপনার গাড়ির স্টিয়ারিং ভাই আপনার হাতে ভাই। আপনি আপনার লাইফকে কিভাবে সাজাবেন এটা সম্পূর্ণ আপনার উপর। হিসাব করে দেখো, তোমার জীবনের স্টিয়ারিং যেভাবে তুমি ঘুরিয়েছো, তুমি ঠিক সেই জায়গায় পৌঁছতে পেরেছো। আচ্ছা বলেন তো, আপনি আপনার বয়স মনে করেন 20 বছর, 25 বছর বা 30 বছর। আচ্ছা বলেন, আপনার এই 25-30 বছর জীবনের গাড়ির স্টিয়ারিং আপনি যেদিকে মন নিছেন কিন্তু সেদিকেই গেছে। সেটাই আপনার লাইফে আসছে। আপনি একটু খেয়াল করে দেখেন, একটু স্টাডি করেন। সফলতা ব্যর্থতা সবকিছুর জন্য দায়ী কিন্তু একমাত্র তুমি বা আমি, মনে রাখবেন এটা। কারণ তুমি তোমার বা আমি আমার স্টিয়ারিং ধরছি আমি। আমার এটা তো কেউ ধরে নাই, আপনারটা কে ধরবে? আমার তো আমি আপলাইন, ও অ্যাপলাইন, আপনার স্টিয়ারিং ধরে আপনাকে সফল করে দিবে নাকি? করবে না। আপনারটা আপনাকে ধরতে হবে ভাই। আপনারটা আপনাকেই ধরতে হবে। তাহলে এই জন্য আপনাকে থিঙ্ক আউটসাইড দি বক্স, বক্সের বাইরে চিন্তা করতে হবে। ওই যে 20, 30, 40, 50, 1 লক্ষ টাকার মধ্যে পড়ে থাকলে হবে না। পৃথিবীর যে নতুন নতুন আবিষ্কার হয়ে গেছে, আমরা যে পৃথিবীর সর্বোচ্চ টেকনোলজির জমানার মধ্যে আমরা বসবাস করছি, এইগুলোকে কাজে লাগিয়ে আউটসাইড দি থিঙ্ক, ওই যে জব 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 অফিস থেকে একটা স্যালারির আশা করা 1 মাসে একবার, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো থেকে বেরিয়ে এসে আসতে হবে। এবং ভুল মানুষকে ফলো করা যাবে না, ভুল লিডারকে ফলো করা যাবে না, নিজের নেতৃত্ব আরেকজনের উপর ডিপেন্ড করে দেওয়া যাবে না। এই জন্য নিজেকে শিখতে হবে সব সময়। এই ভিডিওটা থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয়, যে আপনি যদি সারা মাস কিছু করবেন না কিন্তু আপনার আপলাইন আপনাকে কিছু করে দিবে, বা আপনার আপনার লিডার আপনাকে কিছু করে দিবে, আপনি সফল হয়ে যাবেন। আপনি একটা লোক দিচ্ছেন, ওই লোকটা আপনাকে বড় লোক করে দিবে। এই ভিডিও থেকে এটা শিখেন। Micro segregation. মেট্রো স্টেশন, মাস্টারবেশন। মাস্টারবেশন? মাস্টারবেশন কই থেকে এলো? Neurotica. নর্থ আমেরিকা। Naughty America. নটি আমেরিকা? হ্যাঁ। আবার প্লে করছি। Micro segregation. মেট্রো স্টেশন, Masturbation. মাস্টারবেশন? মাস্টারবেশন কই থেকে এলো? Neurotica. নর্থ আমেরিকা। Naughty America. নটি আমেরিকা? হ্যাঁ। অর্থাৎ আপনি যদি লার্নার না হন, আপনি যদি শিক্ষার জন্য মনোযোগী না হন, আপনি যদি নিজে লিডার হিসেবে নিজে তৈরি না হন, আপনি যদি নিজে ক্রিয়েট না করেন, অন্যের উপর ডিপেন্ড করেন, আপনি ফেল করবেন। আপনি আপনি ফেল করবেন। এটাই তো এটা ভিডিও থেকে। অর্থাৎ এক এই যে ফার্স্ট যিনি এক্সাম দিচ্ছে উনি যেটা বলল, ওইটা কফি হইতে হইতে দেখা গেছে একদম ভুল জায়গায় চলে গেছে। ঠিক বাংলাদেশে ডাইরেক্ট সেলিংটার ওই অবস্থা হয়েছে। রিয়েল ডাইরেক্ট সেলিংটাকে সস্তা না করে বাংলাদেশে ফেক পিরামিড স্কিম ডাইরেক্ট সেলিং বেশি সস্তা হচ্ছে। কি হচ্ছে? পিরামিড স্কিম। তো এই জন্য আপনাদের বুঝতে হবে। এখন দেখেন, ডাইরেক্ট সেলিং এ ডিএক্সএন একমাত্র কোম্পানি যে আমাদের একটা লাইন দিয়ে ইনকাম দেয়। যেমন আমার আপলাইনের উদাহরণটা যদি দিই, আমার আপলাইন 1 লাইন দিয়েও ইনকাম করতে, 1 লাইন দিয়ে, 1 লাইন দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহাদাত, ও মারা গেছে দুবাই থেকে 2019 সালে। 19 সালে আমার সাথে ওর ছবি, আমি মাঝখানে শাহাদাত যে টিক মার দেওয়া। ওর মরছে আজকে 6 বছর। প্রতি মাসে তার ইনকাম দেখেন, তার একটা স্টেটমেন্ট আমি এখানে শো করছি। 2021 সালে মরছে, 20 সালে মে মাসে। 21 সালে তার বোনাস দেখেন 4,000 কত ডলার, দেড়হাম, বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার উপরে, 1,15-16 হাজার টাকার উপরে। 2021 সালে
এরপরে দেখেন 2023 সালের বোনাস দেখাইতেছি তার 1,17,000। এই যে তার ইনকাম তার ওয়াইফের অ্যাকাউন্টে গেছে। এই রিয়েল ডাইরেক্ট সেলিং এর এই যে বিউটিটা দেখেন। তারপরে সে মারা গেছে কিন্তু তার বিদেশ থেকে রেমিটেন্স আসা বন্ধ হচ্ছে না, প্রতি মাসে বিদেশি রেমিটেন্স তার বউয়ের অ্যাকাউন্টে ঢুকতেছে, তার ওয়াইফের। তার একটা ছোট মেয়ে আছে। 2023-এর 4 মাস 1,02,000 টাকা। 1,00,000। 2022-এর একটা স্টেটমেন্ট আমি আপনাদের সামনে নিচেরটা 11/7/2022, 1,06,000 টাকা। 2023-এর 2 মাস ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট 1,13,000 টাকা। দেখেন 2023-এর 4 মাস অর্থাৎ মে এপ্রিল মাসের বোনাস নিচেরটা দেখেন 1,02,000। 2023-এর মার্চ মাসের উপরেরটা বোনাস দেখেন 1,19,000। কতগুলো বোনাস তার দিলাম। আজকে 6 বছরে তার ওয়াইফ প্রায় 1.5 কোটি টাকার উপরে ডিএক্সএন থেকে রেমিটেন্স পাইছে, মানে দুবাই থেকে। বাংলাদেশে কোন সেক্টর আছে যে মৃত্যুর পরেও রেমিটেন্স আসে? সরকার, সাংবাদিক, প্রিয় সকল প্রশাসনের ভাইয়েরা যারা আমার এই ভিডিও দেখতেছেন বা দেখবেন, রিয়েল প্ল্যাটফর্ম দেখেন। হাউ পসিবল একজন প্রবাসী ডিএক্সএন এর ভিসা নিয়ে দুবাইতে যায় নাই, ওইখানে টেইলারি ভিসা নিয়ে গিয়ে সে পার্ট টাইম অবসর সময়টা চাকরির পরে, যে সময় টেলিভিশন, আড্ডাবাজি, নাটক, ফিল্মে ব্যস্ত থাকে অন্য ছেলেমেয়েরা, সে ওই সময়ে 1-2 ঘন্টা সময় ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং ব্যবসায় সময় দিচ্ছে দুবাইতে। 2020-এর মে মাসে মারা গেছে। আজকে রেমিটেন্স আসা বন্ধ হয় নাই, গভর্নমেন্ট রেমিটেন্স। এবং তার পরিবারটা কিভাবে ভালো আছে দেখেন। এই যে ইসমাইল আমাদের টিমে মারা গেল ডাইরেক্ট সেলিং এ, আপনারা যারা ডিএক্সএন ব্যবসা করছেন, তার দেখেন 2022-এ মারা গেছে সে। মারার সময় তার মেয়েটার ছবি দেখেন, এই যে যখন মারা গেছে তার মেয়েটার ছবি দেখেন। আর এই যে গত মাসে নভেম্বর মাসে সে আমাদের 24 বছর মৃত্যুর, তার বাবার মৃত্যুর 3 বছর পরে সে ডিএক্সএন এর 24 বছর বর্ষপূর্তিতে আসছে গত মাসে। আমার সাথে ছবি দেখেন। তাহলে মা আপনারা বলেন আমাকে, রিয়েল একটা কোম্পানি ডিএক্সএন যদি না হইতো, বাংলাদেশে বহু কোম্পানি আসছে, বন্ধ হয়েছে, আইডির গ্যারান্টি নাই, কিচ্ছু থাকে না। কিন্তু মানুষের বাপ মারা গেলে ছেলে মেয়েরা এতিম হয়ে যায়, খাইতে পারে না, পড়তে পারে না, নতুন জামা কাপড় পায় না, ঈদ করতে পারে না। ইসমাইলের মেয়েকে দেখলে কি অর্থনৈতিক ক্রাইসিসে আছে মনে হচ্ছে? 15,000 লোকের সামনে এই মেয়েকে আমরা স্টেজে ডেকে, তার বাবা যে এটা অ্যাচিভ করে গেছে সেটা তাকে আমরা এই অ্যাচিভমেন্টের সম্মানটা আমরা স্টেজে দিয়েছি। তার ওয়াইফকেও মার্ক করে দিছি, ইসমাইলের ওয়াইফ এবং ইসমাইলের মেয়ে। ওর চেহারা দেখলে, ওর জামা কাপড় দেখলে কি মনে হয় ও অর্থনৈতিক ক্রাইসিসে আছে, ওর মা ক্রাইসিসে আছে? নো, নো। তাহলে ডিএক্সএন এমন একটা সিস্টেম, এমন একটা কনসেপ্ট আপনারা তৈরি করে যান, যেই কনসেপ্টে আপনার সন্তান, আজকে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, 20, 30, 40 হাজার টাকা ইনকাম করে আরাম আয়েশ করেন, সপ্তাহে একদিন শুক্রবারে ছুটি পেয়ে বন্ধুদের নিয়ে বিরিয়ানি পাকাইয়া খান, আড্ডা দিতে যান সমুদ্র পারে। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় লাইফে, তখন কি হবে? তখন কে দেখবে? এজন্য আপনি রিয়েকশনটা করবেন, এজন্য আপনি সিদ্ধান্ত নেবেন, এজন্য আপনার সন্তানকে সিকিউর করার জন্য আপনি রিয়েকশনটা করবেন। তো যাই হোক, যখনই শুরু করবেন এরকম আপনার লাইফে আসবে সমালোচক। দেখেন লাইন, পৃথিবীর মানুষের লাইন দেখছেন সমালোচনা করা, ওই যে পুর মাইন্ডসেটের মানুষ রাস্তাঘাটে সব এই যে সমালোচনার লাইনটা বেশি লম্বা হয়। এরা কারা? ওই যে বলছি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, ফ্যাম নীতি, ভালোবাসা নীতি, ফানি সম্পদ নীতি, তারপরে আপনার আকাশ সম্পদ নীতি, হ্যাঁ, খনিজ সম্পদ নীতি, সব নীতির জ্ঞান এদের মধ্যে আছে। আর অনর্থক কথা বলা মানে আপনি ওই যে কথার মধ্যে কথা ঢুকাই দিয়ে বাম হাত ঢুকাই দেওয়া লোকের লাইনও কিন্তু ছোট না, লম্বা লাইন কিন্তু। যে বিশ্বাসী মানুষ 1% 1-2 জন। এখন আপনি কোন ক্যাটাগরির আপনি আপনাকে আবিষ্কার করেন ভাই, আমি বলবো না, আমি বলতে যাব না। আপনি কোন ক্যাটাগরির আপনি আপনাকে আবিষ্কার করেন।
তাইলে এখন কি করতে হবে? বন্ধুরা, জেদ জেদ ধরো নিজের সব স্বপ্ন পূরণ করার জন্য। জেদ ধরতে হবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। আপনাকে জেদি হতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে, ডিসাইড করতে হবে যে ইয়েস, আই ক্যান ডু ইট, আমি করব, করে দেখাবো। এই এই ডিসিশন আপনাকে সফল করবে, এই ডিসিশন আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তাহলে তাহলে আমরা কি রেডি? আমরা কি জেদ ধরতে রেডি? সফল হওয়ার জন্য রেডি? হ্যালো, আমরা কি রেডি? আমরা কি সফল হইতে চাই? আমরা কি সফল হইতে চাই, নাকি সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, ফ্যাম নীতি, ভালোবাসা নীতি, সব নীতির মধ্যে ডুবে থাকতে চাই? হ্যাঁ, রাজনীতি, বড় ভাই নীতি, হ্যাঁ, ছোট ভাই নীতি, কত নীতির জ্ঞান আমরা রাখি রে ভাই। উকুন নীতিও আছে কিছু মানুষের। উকুন নীতি বুঝেন? উকুন, উকুন বুঝেন? উকুন, মাথায় উকুন থাকে যে, এই উকুন, উকুন খুঁজতে খুঁজতে দুনিয়ার গল্প হয়ে যায়। বুঝতে পারছেন? তো জ্ঞান চর্চা মানুষের কাছে কইরা লাভ নাই রে ভাই। জ্ঞান চর্চা নিজের নিজের সাথে করেন, বড় হওয়ার জন্য, নিজের সন্তানকে ক্যারিয়ার দেওয়ার জন্য, ভালো থাকার জন্য, সফল হওয়ার জন্য। তারাই রিয়েল মানুষ, মনে রাখবেন। জ্ঞান চর্চা নিজের সাথে করেন। সো এই পৃথিবীতে 80% মিলেনিয়ার ডোন্ট হ্যাভ কলেজ ডিগ্রি, কলেজ ডিগ্রিও নাই। সবাই ভালো থাকবেন। আজকে লং টাইম, লং লং টাইম আমি কথা বলেছি আপনাদের সাথে, অনেকক্ষণ কথা বলেছি। যাই হোক, শেষ অবধি যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি এই পৃথিবীর সব নীতির জ্ঞান রাখি বিষয়টা এরকম না ভাই, সরি। আমিও তো জ্ঞানী না, এত বুদ্ধিমান না। সবকিছু জ্ঞান ধারণ করি এরকম ব্যক্তিও না আমি। যে আজকে মিটিং করছি, আমার এখানে ভুল ত্রুটি হইতে পারে, আই এম সো সরি। দুঃখ প্রকাশ করছি যদি কাউকে আমি কোনো কথায় কষ্ট দিয়ে থাকি, বা আমার কোনো কথায় আপনি পার্সোনালি নিয়ে নেন, আমি দুঃখিত। বাট আমি কখনো বলবো না এই পৃথিবীর সকল জ্ঞান ধারণ করি আমি, সব জ্ঞানের অধিকারী আমি। নো, নো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।